নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনি। আপনাদের ঘটনা, আমাদের গল্প। আজ আপনাদের জন্য ঘটনা পাঠিয়েছেন বিবেক তালুকদার। নমস্কার দাদা, আমার নাম বিবেক। আসলে আমাদের দেশের বাড়ি জয়নগরে হওয়ায় ছোটবেলায় যখন যেতাম, রাতে করে আমার দাদু অনেক গল্প শোনাতো। সেইখান থেকে একজন গল্পপ্রেমী হয়ে ওঠা। আজ যে ঘটনাটি তোমাদেরকে বলছি, আমার দাদুর কাছে থেকেই শোনা। এটি কিন্তু গল্প নয়, একটি সত্য ঘটনা। আমার দাদুর বাবার সাথে ঘটেছিল এই ঘটনাটি। যদি ভালো লাগে, ঘটনাটি গল্পরূপে শোনার জন্য আগ্রহী হয়ে থাকলাম। অনেক ভালোবাসা রইল পরিবারের জন্য। থ্যাংক ইউ সো মাচ বিবেক। সত্যি আমারও এরকম বড়দের কাছে থেকে গল্প শুনতে এখনো ভালো লাগে। এইভাবেই তোমরা আরও সাপোর্ট করতে থাকো, আরও ভালোবাসতে থাকো। আজকের ঘটনাটি কিন্তু খুবই ইউনিক একটি ঘটনা। ঘটনার শুরুতেই বলে রাখি, আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, অলৌকিক কিছু ঘটনা শুনতে পাবে। আমরা আপনাদের পাঠানো ঘটনাগুলি গল্পরূপে আপনাদের কাছে নিবেদন করি। আমাদের প্রেতজনী পরিবারের কোনো সদস্য কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তাই একজন গল্পপ্রেমিক হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। শুরু করা যাক আজকের 8 নম্বর এপিসোড। ঘটনার শুরুতেই বলে রাখি, শ্রোতাদের সুবিধার জন্য আমার দাদুর বাবাকে বড়দাদু বলছি, আর দাদুর বাবার বন্ধুকে কিঙ্কর দাদু বলছি। তখন সময়টা ওই স্বাধীনতার কিছু বছর পর। আমার দাদুর বাবা মানে বড়দাদু আগে যেইখানে থাকতেন, জায়গাটি জমিদারি এলাকা হওয়ায় একটা সময় জমিদারদের আধিপত্য খুবই বজায় ছিল। বড় দাদু ছোট থেকে পড়াশোনায় ভালো হওয়ায় বড় হতে কাজ পায় জমিদার বাড়ির কোষাগারে। জমিদার বাড়ির যেমন আধিপত্য ছিল, তেমন ছিল জমিদার বাবুর কঠোর স্বভাব। মানে খাজনা আদায় থেকে শুরু করে বাড়তি খাজনা, মহিলাদের উপর নির্যাতন, কৃষকদের জমি দখল করা ও কেউ রুখে দাঁড়ালে চলতো চাবুক। কিন্তু অন্যদিকে জমিদার বাবুর একটি ছেলে ছিল, স্বভাবে ঠিক তার বাবার বিপরীত। জমিদার বাবু যেমন কঠোর, তার ছেলে ঠিক তেমনই নরম মনের মানুষ। জমিদার বাড়িতে যারা কাজ করত, তারাও যে জমিদার বাবুর পক্ষে ছিল তা কিন্তু নয়, পক্ষের থেকে বেশি বিপক্ষেই ছিল। কিন্তু সেটি কেউ প্রকাশ করতো না। ভিতর ভিতর চলতো জমিদার বাবুকে সরিয়ে জমিদার বাবুর ছেলেকে জমিদারিতে বসানোর কঠোর চক্রান্ত। কিন্তু জমিদার বাবুর আশেপাশে থাকতো অজস্র লেঠেলের দল, তাই কোনো চক্রান্তই ঠিকভাবে কার্যরত হয়নি। দিনের পর দিন জমিদার বাবুর শাসন গ্রামের মানুষদের উপর যেন আরও বাড়তে থাকে। একদিন আমার বড়দাদুর বন্ধু কিঙ্কর দাদুকে বেধড়ক মারধর করে তার গোলার সমস্ত ধান আদায় করে নিয়ে চলে যায় জমিদারের লেঠেলের দল। নিয়ে যাবার সময় কটূক্তি স্বরে কিঙ্কর দাদুকে লেঠেলের সর্দার বলে, এবারে শুধু ধান নিয়ে গেলাম, এর পরের বার জমিদার বাবু বললে তোর বউরেও তুলে নিয়ে যাব। কিঙ্কর দাদু হলেন আমার বড়দাদুর অনেক ছোটবেলাকার একজন খুব কাছের বন্ধু। প্রথম প্রথম দুজনে একসঙ্গে একই স্কুলে পড়লেও পরে কিঙ্কর দাদুর তন্ত্র সাধনার দিকে ঝোঁক শুরু হয়। তাই অল্প বয়স থেকে শ্মশানে শ্মশানে রাত কাটানো, তন্ত্রসিদ্ধি, তান্ত্রিকদের সঙ্গে ভারতবর্ষের নানা তীর্থস্থানে ভ্রমণ করতে শুরু করেন। একটি সময় হয়ে ওঠেন আমাদের গ্রামের সবচাইতে বড় তন্ত্র সাধক। পরে তার মায়ের ইচ্ছা পূরণের খাতিরে ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে বিয়ের জন্য রাজি হতে হয়। কিন্তু তন্ত্র সাধনা তিনি ছাড়লেন না। পয়সা উপার্জনের ক্ষেত্রে তিনি কখনোই তন্ত্র সাধনাকে ব্যবহার করেননি, তাই পেট চালাবার জন্য চাষবাস শুরু করেন। গ্রামবাসীরা কোনো বিপদে পড়লেই ছুটে আসতো কিঙ্কর দাদুর কাছে। দাদুও তার সমস্ত প্রচেষ্টা লাগিয়ে দিত গ্রামবাসীদের জন্য। এইভাবে কেটে যায় একদিন। পরের দিন সকাল হতেই বড়দাদুর বাড়ির সামনে গিয়ে কিঙ্কর দাদু হাঁকডাক করতে থাকে, কৃষ্ণমোহন, ও কৃষ্ণমোহন, বাড়ি আছো?
আমার দাদু ধড়পড় করে বাড়ি থেকে বেরিয়ে দেখে কিঙ্কর দাদু। দেখে মনে হয় খুব তাড়াহুড়ো করে এসেছে। আমার বড়দাদু বলে, বলো কিঙ্কর, এই সাত সকালে আমাদের বাড়িতে কি মনে করে? কিঙ্কর দাদু এক লাফে উঠোন পেরিয়ে দাদু সম্মুখে দাঁড়িয়ে একটু আস্তে আস্তে বলে, কৃষ্ণ, একটু সময় হবে, কিছু কথা ছিল তোমার সাথে। আমার দাদু খানিক হেসে বলে, আরে বাপু, কি যে বলো না, তোমার জন্য সময় থাকবে না? এসো এসো, ঘরে এসো। আমার দাদু কিঙ্কর দাদুকে নিয়ে ঘরে গেলেন এবং বড় ঠাকুমাকে আদেশ করলেন, দাদু আদেশ না করলে দরজা যেন না খোলা হয়। দরজায় খিল তুলে কিঙ্কর দাদুকে বললেন, বলো কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন, যেন কোনো গভীর চিন্তায় আছো? শুনেছো কাল কি হয়েছে? হ্যাঁ, এই সকালে শুনলাম তোমার বাড়ির সব ধান নাকি দখল করেছে। শুধু ধান নিয়ে গেলে হয়তো এতটা উত্তেজিত হতাম না। তবে আবার কি? ওরা আমার গিন্নিকে নিয়ে হাসাহাসি করেছে। বলেছে জমিদার বাবু বললে গিন্নিকেও নাকি তুলে নিয়ে যাবে। কৃষ্ণ, তুমি বলো, ওই অপমান কি সহ্য করা যায়? আমার দাদু একটু দীর্ঘশ্বাস ফেলে বলে, সবই তো বুঝলাম ভায়া, কিন্তু কি করা যায় বলো তো? এতদিন আমরা যা যা করলাম সবই তো বিফলে গেছে। কিচ্ছু করার নেই, মনে হয় বাকি জীবনটা আমাদের এইভাবেই কাটাতে হবে। কিঙ্কর দাদুর মুখে হঠাৎ কেমন যেন বিদ্যুতের এক ঝলকানি দেখা গেল। তারপর বলল, যদি বলি ওরকম জীবন আর কাটাতে হবে না। একটু খোলসা করে না বললে আমি বুঝি কিভাবে বলো তো? কৃষ্ণ, এতদিন তন্ত্র সাধনা লোকের উপকারে ব্যবহার করেছি, কোনোদিন কোনো লোকের ক্ষতি করিনি, কিন্তু আজ এই তন্ত্র সাধনাই আমার অপমানের জবাব দেবে। আমার বড়দাদু কিছু বুঝতে না পেরে বলে, সে তো আমিও জানি, কিন্তু কি করবে সেটা বলবে তো। দেখো, জমিদারকে মারার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সবই বিফলে গেছে। আমি তন্ত্র সাধনা কোনোদিন কারো ক্ষতির জন্য ব্যবহার করিনি, তবে আজও করব না। কোনোদিন হাকিনীর নাম শুনেছ? হাকিনি? সেটা আবার কি? হাকিনী হলো আমাদের তন্ত্র সাধনা মতে খুবই উচ্চমানের এক পিশাচিনী। এদেরকে মন্ত্র দিয়ে জাগিয়ে যদি কারোর কাছে চালনা করা হয় তবে তবে কি? আরে বাবা, বলবে তো, থামলে কেন? তবে তার মরণ নিশ্চিত। না না কিঙ্কর, এগুলো কিন্তু ঠিক লাগছে না, করাটা কিন্তু উচিত হবে না। কৃষ্ণমোহন, বোঝার চেষ্টা করো। আর কতদিন সহ্য করবে এইভাবে? আজ আমার বাড়ির দিকে হাত বাড়িয়েছে, কাল তোমারও হতে পারে। সবই তো বুঝলাম, কিন্তু অন্য কোনো কি উপায় নেই? এটাই আমি শেষ উপায় দেখতে পাচ্ছি। আমার এই উপায় বিফলে যাবে না, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা বেশ, কিন্তু কিভাবে? তুমি রাজি তো? ব্যাস, আমার আর কোনো চিন্তা নেই। আজ থেকে 4 দিন পর আমাবস্যা, ওই দিনেই যা করার করব। আমাকে কি করতে হবে সেটা বলবে তো? তোমাকেই তো আসল কাজটা করতে হবে। সময় আসতে দাও, সব বলে দেবো। আজ আমি আসছি, সময় হলে ঠিক ডেকে নেব। এই বলে কিঙ্কর দাদু ঘর থেকে বেরিয়ে যায়। এইভাবে চলে যায় প্রায় 3 দিন। কিঙ্কর দাদুর কোনো খবর নেই। হঠাৎ চতুর্থ দিনের মাথায় একটু বিকাল হতে হাজির হয় কিঙ্কর দাদু। আমার বড়দাদু বাইরে বেরোতেই তৈরি হয়ে তার সাথে যেতে বলে কিঙ্কর দাদু। আমার দাদু বেশি প্রশ্ন না করে কিঙ্কর দাদুর সাথে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে কিঙ্কর দাদু নিয়ে যায় গ্রামের পশ্চিম দিকের নীলদিঘি পেরিয়ে গ্রামের শেষ প্রান্তে। সামনে গিয়েই দেখে ছোট্ট একটি বেড়ার ঘর। অন্যদিকে সূর্য অনেকক্ষণ আগেই অস্ত গিয়ে অমাবস্যার ঘন কালো চাদর চারিদিক ঘিরে ধরেছে। ভিতরে ঢুকতেই দেখে কিঙ্কর দাদু সবকিছুই জোগাড় করে রেখেছে আগে থেকেই। কিঙ্কর দাদু বলে, বুঝলে, অনেক আগেই আমার সব কিছু জোগাড় করা হয়ে গেছে। শোনো, আমি যখন পূজায় বসবো, এই ঘরের বাইরে কিন্তু তুমি যাবে না। আমার দাদু তাতে সম্মতি দিতেই কিঙ্কর দাদু আগে বস্ত্র বদল করে ধারণ করে লাল রঙের ধুতি এবং লাল বস্ত্র। ঘরে মাঝ বরাবর সিঁদুর দিয়ে গোল করে বৃত্ত আঁকলেন,
এবং দুটি তাজা মুরগি কেটে তার রক্ত চারিদিকে ছিটিয়ে দিলেন। শুরু হলো যজ্ঞ। প্রায় 1 ঘন্টা পর কিঙ্কর দাদু মন্ত্রোচ্চারণ থামালেন। তারপর বললেন, কৃষ্ণমোহন, যেটা বলছি ভালো করে শুনবে। এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, এটি নিয়ে জমিদার বাবুর ঘরে কোথাও একটা রেখে দিয়ে আসবে। একটু খেয়াল রেখো, কেউ যেন জানতে না পারে। তারপর তোমার বাড়ি চলে যেও। বড়দাদু সেটি শুনে যথাসম্ভব তাড়াহুড়ো করে প্রবেশ করে জমিদার বাড়িতে। জমিদার বাড়ির কর্মচারী হওয়ায় কেউ আটকালো না। সুযোগ বুঝে জমিদার বাবুর খাটের তলায় রেখে দেয় সেই পুতুল। তারপর ঘেমে স্নান হয়ে ফেরে বাড়িতে। তখন রাত 12:30। হইচই পড়ে যায় সারা গ্রামে। বড়দাদু বাইরে বেরোতে খবর পায় জমিদার বাড়িতে ডাকাত পড়েছে এবং জমিদার বাবুকে ডাকাতেরা মেরে ফেলেছে। খবরটি জানা মাত্রই কোনোভাবে একটি পতুয়া গায়ে গলিয়ে ছুটে যায় কিঙ্কর দাদুর বাড়িতে। চারিদিক কুকাপ অন্ধকার, তেমনি উঠেছে ঝড়। ছুটতে ছুটতে গিয়ে পৌঁছয় কিঙ্কর দাদুর বাড়িতে। বাইরে দিয়ে অনেক ডাকাডাকি করলেও ভেতর দিয়ে কোনো শব্দ আসে না। দরজা একটু ঠেলতেই খুলে যায়। ভেতরে গিয়ে বড়দাদুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। এক ঠান্ডা স্রোত বয়ে যায় দাদুর কানের পাশ ঘেঁষে। দাদু দেখে মাথা মোচড়ানো অবস্থায় মাটিতে পড়ে আছে কিঙ্কর দাদু এবং ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো। ধড় পড়িয়ে বসে পড়ে মাটিতে। তারপর কিঙ্কর দাদুর খাটের ওপর থেকে একটি চিঠি পায়। জমিদার বাবুর মরার খবর পেয়ে চিঠিটি লিখছি। কৃষ্ণ, তোমাকে হাকিনীতন্ত্রের আসল নিয়মটাই বলা হয়নি। হাকিনীকে যার উদ্দেশ্যে চালনা করা হয়, তাকে মারার আগে যদি হাকিনী কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, তাহলে যে চালনা করেছিল হাকিনী ফেরত এসে তাকেই মেরে দেয়। অসাধারণ একটি ঘটনা। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের ঘটনা পাঠে আমি রাজ, ভয়েস পার্টনার রুদ্র ও অর্জুন। এবং আমাদের ঘটনা সিলেকশন আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটি কমেন্ট সেকশনে এসে জানাবেন। ঘটনাটি শেয়ার করুন আপনাদের প্রিয়জনদের সঙ্গে। ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদেরকে পাঠাতে পারেন। আমরা আসছি আগামী শনিবার ঠিক রাত 11টার সময়। সকলকে শুভরাত্রি।